হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বায়োলজির চতুর্থ অধ্যায় জীবনী শক্তির প্রথম ভিডিও। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করো। প্রথমেই জীবন শক্তি জিনিসটা কি দেখো। চ্যাপ্টারের নামে যেহেতু জীবনী শক্তি, তাহলে আমার আগে বুঝতে হবে জীবনী শক্তি মানে কি, তাই তো? জীবনী শক্তি মানে হলো জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি। আচ্ছা, এই যে জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি কথাটা আমি বললাম, এর মানে কি? তুমি একটু চিন্তা করো। এই যে আমি কথা বলতেছি, তোমরা যে ক্লাসটা করতেছো, তোমাদের কি শক্তি লাগতেছে নাকি লাগতেছে না? অবশ্যই লাগতেছে। তুমি যদি কিছু নাও করো, ধরো তুমি একটা বখাটে, তুমি কিচ্ছু করো না, তুমি সারাদিন শুইয়া বইসা দিন কাটাও, তুমি ঘুমাও আর মোবাইল চালাও, তাতেও কিন্তু শক্তি লাগে। বুঝতেছো কিভাবে শক্তি লাগে? অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আমি তো জানি ফিজিক্স থেকে শক্তির সূত্র কি, শক্তি মানে হইলো কাজ করার সামর্থ্য, আর কাজ করার জন্য আমার বল হইতে হবে, স্মরণ হইতে হবে, নাইলে কিন্তু আমার কাজ হবে না। এখন যদি কেউ শুইয়া বসে থাকে, তাহলে তার শক্তি কিভাবে লাগে, তাই না? দেখো, কেউ যদি শুইয়া বসেও থাকে, সে কিন্তু কন্টিনিউয়াসলি শ্বাস গ্রহণ করবে। শ্বাস গ্রহণ করবে নাকি করবে না? তুমি কিন্তু শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া তুমি বাঁচতে পারবে না। তুমি কন্টিনিউয়াসলি, তাই না, প্রশ্বাস নিতেছো আর নিঃশ্বাস ত্যাগ করতেছো। এই যে তোমার হার্ট কন্টিনিউয়াসলি পাম্প করতেছে, পাম্প করার মাধ্যমে তোমার সারা দেহের প্রত্যেকটা কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে নিয়ে যাইতেছে। এই যে তুমি খাবারটা খাইতেছো, এই খাবারটা কি ডাইজেশন হইতেছে না? হ্যাঁ, তোমার প্রথমে মুখে যায়, তারপর সেখান থেকে অন্ন নালীর মাধ্যমে পাকস্থলীতে আসে, পাকস্থলী থেকে আবার আমাদের ইন্টেস্টাইনে যায়, তাই না? স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, তারপরে বের হয়ে যায়। আর যেগুলো মানে পুষ্টি, ঠিক আছে, প্রয়োজনীয় পদার্থ যেগুলো থাকে, সেগুলো আমাদের দেহর যে কোষগুলা, সেগুলো শোষণ করে। আর যেই উপাদানগুলো কোনো কাজের না, ঠিক আছে, আমরা যে খাবারটা খাই, এই খাদ্যের কিন্তু সবকিছু কাজে লাগে না। যে জিনিসগুলো কাজে লাগে না, মানে যেগুলো হলো ওগুলা পচে না, ঠিক আছে, অপাচ্য অংশ, সেই অপাচ্য অংশ কিন্তু আমাদের কি বলে, এক্সক্রিট করি আমরা, ঠিক আছে, মলের মাধ্যমে আমরা শরীর থেকে বের করে দেই। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তাহলে এই যে এত কাজ আমাদের দেহে কন্টিনিউয়াসলি হয়, তার জন্য আমার কি লাগবে? শক্তি লাগবে। সে জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি হইল জীবনী শক্তি। বুঝতে পারছো? এই চ্যাপ্টারটার নাম যদিও জীবনী শক্তি, আমরা এই চ্যাপ্টারে মূলত দুইটা জিনিস শিখব। প্রথমত সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ নিয়ে তোমরা মানে কি বলবো, অনেক ছোটবেলা থেকেই পড়তেছো, তাই না? সালোক সংশ্লেষণ। আর একটা এক্সট্রা জিনিস আমরা শিখবো, সেটা হলো শ্বসন। এই দুইটা মানে দুইটা খুব জরুরি আমাদের জন্য, ঠিক আছে? শুধু আমাদের জন্য না, পৃথিবীতে যত জীব আছে সবার জন্যই সালোক সংশ্লেষণ আর শ্বসন, এই দুইটা বিক্রিয়া খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটা আসতে পারে যে ভাই, সালোক সংশ্লেষণ তো আমি জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, কিন্তু শ্বসন জিনিসটা কি? আচ্ছা, অনেকের আবার সালোক সংশ্লেষণও হয়তো বা সমস্যা থাকতে পারে, তাই তাদের জন্য আমি সালোক সংশ্লেষণটাও একটু রিক্যাপ কইরা দিই। সালোক সংশ্লেষণ হলো এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদগুলা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। সালোক সংশ্লেষণের ইংলিশ হলো ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। লক্ষ্য করো, এই যে সিনথেসিস, সিনথেসিস কথাটার মানে হইলো, বা এই যে বাংলায় সংশ্লেষণ, সংশ্লেষণের ইংলিশ হইলো সিনথেসিস। সিনথেসিস মানে হইলো কোনো কিছু তৈরি করা, ঠিক আছে, কিছু একটা আমরা তৈরি করব। আর শালোক, শালোক এটাকে যদি তোমরা একটু ভাঙাও, তাহলে এখানে আছে স প্লাস আলোক। আলোক মানে তো আলো, আর স মানে বোঝাচ্ছে যে আলো আছে, আলো উপস্থিত। তার মানে শালোক মানে কি? আলোর উপস্থিতিতে সংশ্লেষণ বা তৈরি করা। তার মানে কোনো একটা জিনিস আমরা আলোর উপস্থিতিতে তৈরি করতেছি, তাই তো? আর এই যে ইংলিশে যে ফটো লেখছি, ফটো মানে হইল গিয়ে আলো। বুঝতে পারছো? আলোর এক একটা কণাকে বলা হয় ফোটন। কি বলা হয়? ফোটন। এটা তোমরা হয়তো বা ফিজিক্সে পড়ছো। এই ফোটন থেকেই আসে ফটো, ঠিক আছে, আমরা কিন্তু ফটো তুলি। যাই হোক, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে আলোর সাহায্যে খাদ্য তৈরি হয়। এখন প্রশ্ন, খাদ্য যে তৈরি হয়, খাদ্য তৈরিটা করে কি? তুমি বা আমি, আমরা কি খাদ্য তৈরি করতে পারি? উত্তর হলো পারি না।
মানুষ খাদ্য তৈরি করতে পারে না, বা অন্যান্য ধরো বাঘ, বিড়াল, এরাও কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে না। যদিও অনেকে এখন একটু আর্গিউ করতে পারে যে ভাই কি বলেন, আমি তো রান্নাঘরে একটু আগেও বার্গার বানাইলাম, এটা তো আমি নিজেই বানাইলাম, তাই না? আচ্ছা, যাই হোক, দেখো, খাদ্য শুধুমাত্র বানাইতে পারে সবুজ উদ্ভিদ। এখন তাহলে পরবর্তী প্রশ্ন আসা উচিত যে ভাই সবুজ উদ্ভিদ কেন খাদ্য বানাইতে পারে, তাই না? সবুজ উদ্ভিদে একটা স্পেশাল জিনিস আছে, এই জন্যই কিন্তু সবুজ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। সেই স্পেশাল অঙ্গাণুটার নাম হইল ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল। ঠিক আছে, আমরা ক্লোরোপ্লাস্ট লিখি, ক্লোরোপ্লাস্ট। সম্ভবত দ্বিতীয় অধ্যায়ে আমরা কোষের যে গঠন জানছিলাম না, সে কোষের গঠন জানার সময় কোষের বিভিন্ন অঙ্গাণু ছিল, সেই অঙ্গাণুগুলোর মধ্যে একটা কিন্তু ছিল ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তোমাদের কি বিষয়গুলো মনে আছে যে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, আসলে মেনলি আমরা বলি প্লাস্টিড, এই প্লাস্টিড হলো গিয়ে 3 প্রকার। কি কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ঠিক আছে, আচ্ছা, এই যে ক্লোরোপ্লাস্টের কারণেই মূলত উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামে একটা রঞ্জক পদার্থ বা পিগমেন্ট থাকে, মানে এক ধরনের রং। ক্লোরোফিল এক টাইপের রঙিন, মানে রঞ্জক পদার্থ, ঠিক আছে, বা রঙিন পদার্থ আর কি। এর কারণেই মূলত উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর ক্রোমোপ্লাস্ট, ক্রোম মানে হলো গিয়ে রং, রঙিন, কালার। এই ক্রোমোপ্লাস্টের কারণে উদ্ভিদের বিভিন্ন অংশ রঙিন হয়, যেমন ফুলের এই যে পাপড়ি, তারপরে অন্যান্য বিভিন্ন অংশ কিন্তু উদ্ভিদের রঙিন হয়। রঙিন হলে লাভ কি? ওই যে কীট পতঙ্গ আকৃষ্ট হয়, ফলে পরাগায়নে সাহায্য করে। পরাগায়ন ছাড়া কিন্তু উদ্ভিদের বংশবিস্তার করা সম্ভব হইতো না। ঠিক আছে, আর লিউকোপ্লাস্টের মেইনলি কাজ হলো খাদ্যটাকে সঞ্চিত করে রাখা, জমাইয়ে রাখা। এগুলা থেকে কিন্তু এমসিকিউ আসে। আবার এই লিউকোপ্লাস্টটাই যখন সূর্যালোকের উপস্থিতিতে আসে তখন কিন্তু সে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তাহলে এখন আমরা মূলত কথা বলতেছি এই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। যেহেতু উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট আছে, তাই উদ্ভিদটা কিন্তু রং সবুজ হবে। ক্লোরো কথাটার মানেই হইল সবুজ, ক্লোরোপ্লাস্ট আছে দেখেই কিছু কিছু উদ্ভিদ সবুজ হবে। যে সকল উদ্ভিদ ক্লোরোপ্লাস্ট থাকবে না সেই উদ্ভিদগুলো কিন্তু সবুজ হবে না। এই জন্য আমি এখানে বলছি যে সবুজ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এখন এই যে খাবারটা তৈরি করবে, এই খাবারটা তৈরি করার জন্য ওর কিছু কিছু জিনিসপাতি লাগবে। কি লাগবে? ওর প্রথমত লাগবে আলো, মানে সূর্যের আলো। আর কি লাগবে? আর লাগবে কার্বন ডাই অক্সাইড, আর লাগবে পানি। এই কার্বন ডাই অক্সাইড আর পানি এরা বিক্রিয়া কইরা মূলত খাবারটা তৈরি করবে। কেমন খাবার তৈরি করতে পারে, এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যে আসতে পারে। আসাটাই আসলে কি স্বাভাবিক। গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে। ঠিক আছে, গ্লুকোজ বা শর্করা। এখানে লিখতেছি C6H12O6। ঠিক আছে, এইটাই হলো সেই গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার। এছাড়াও উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হবে অক্সিজেন, এছাড়াও তৈরি হবে পানি। ঠিক আছে, যদি আমরা সমতাকরণ করি এই বিক্রিয়াটার, তাহলে দেখা যাবে যে কার্বন ডাই অক্সাইড থাকবে 6 অণু, পানি থাকবে 12 অণু, আবার 6 অণু অক্সিজেন, আবার এখানে 6 অণু পানি। এটা হলো গিয়ে একটা এই কমপ্লিট সালোক সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, সূর্যালোকের উপস্থিতিতে আর ক্লোরোফিলের সাহায্যে। নিচে ক্লোরোফিলও লিখতে পারো, বুঝছো? তাহলে যদি আমাদের প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষণ কাকে বলে বা সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়, তাহলে লিখতে হবে যেই প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং পানি গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে। আর এখানে আমি যে রিঅ্যাকশনটা লিখে দিছি এটাও তুইলা ধরবা। যদি অনুধাবন মূলক প্রশ্নে আসে বা 2 মার্কের জন্য আসে, তাহলে অবশ্যই রিঅ্যাকশনটা দিতে হবে। ঠিক আছে, সমতাকরণ করবা। কিন্তু এখানে অনেকের বুঝতে একটু কষ্ট হইলেও হইতে পারে যে ভাই আপনি যেখানে লেখছেন C6H12O6, আপনি তো মুখে মুখে বললেন যে এটা হলো গিয়ে শর্করা বা আমিষ।
এই শর্করা শর্করা বা গ্লুকোজ, এটার মানে কি? আচ্ছা একটা কথা আমারে বলো দেখি, কার কতদূর মনে আছে আর ছোটবেলার পড়াশোনাগুলা? আমরা যে খাবারগুলা খাই, খাবারের মধ্যে কি পুষ্টি থাকে না? খাদ্য উপাদানকে 6টা শ্রেণীতে ভাগ করা যায়, তোমাদের কি কারো মনে আছে কি কি? আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ আর পানি, এই 6টা উপাদান। কেউ চাইলে নোট করতে পারো। ঠিক, এটা ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো আর কি, এজন্য আমি লেখাই দিতেছি না। তো এর মধ্যে আমিষ বা প্রোটিন যেটা, এটা কি করে? আমাদের দেহ গঠন করে মূলত, ঠিক আছে, ক্ষয় প্রতিরোধ করে। আর শর্করা, শর্করা কিন্তু আমাদের বলতে পারো যে শক্তির যোগান দেয়। স্নেহ জাতীয় খাবারও শক্তির যোগান দেয়, তবে শর্করারও মেন কাজ হলো গিয়া শক্তির যোগান দেওয়া। এখন আমি যে তোমাদেরকে বলি যে শর্করা, শর্করার ইংলিশ কি? কার্বোহাইড্রেট, অনেকেই জানো। এখানে একটু বেসিক আছে, আমি তোমাদেরকে সেটা একটু শিখাইতে চাই। দেখো, শর্করার ইংলিশ হলো কার্বোহাইড্রেট। এখন এই কার্বোহাইড্রেট এই ওয়ার্ডটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে কি কি পাবো? প্রথমত পাবো এই যে কার্বো, কার্বো আসছে কার্বন থেকে। কার্বন কি? কার্বন হলো একটা মৌলিক পদার্থ। এই কার্বনের কিন্তু পারমাণবিক সংখ্যা 6, তোমাদের কি মনে আছে? আর হাইড্রেট, লক্ষ্য করো, হাইড্রেট কথাটার মানে হইলো পানি। আর পানির সংকেত কি? H2O। আর কার্বনের প্রতীক কি? কার্বনের প্রতীক হলো গিয়া সি। বুঝতে পারছো? তাহলে কার্বোহাইড্রেট এই যৌগটা কিভাবে তৈরি হবে? এটা কার্বন আর H2O, এই এই জিনিসগুলা মিললে তৈরি হবে কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে আমি একসাথে একটু লিখিত, কার্বন আর এই যে হাইড্রেট। এইটা হইলো মানে তোমার শর্করার একটা সাধারণ সংকেত। আচ্ছা সাধারণ সংকেত আবার তো বলা যাইতেছে না। দেখো এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে একটা। অক্সিজেন আছে কয়টা? একটা। তার মানে আমি কি বলতে পারি এই কার্বোহাইড্রেটের যে যৌগগুলো আছে, এই কার্বোহাইড্রেটের যৌগগুলোতে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হবে 1:2:1। বলো, আমরা বলতে পারি নাকি পারি না? এখানে তো কারো সমস্যা থাকার কথা না। তার মানে আমি এভাবে কি লিখতে পারি? দেখো তো, CH2O। এখন এখানে আমি ব্র্যাকেট দিয়ে একটা এন লিখি। এই এন এর মান 1 হইতে পারে, এক তো হবে না, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে হইতে থাকবে। ঠিক আছে, যেমন তুমি এন এর জায়গায় যদি 3 বসাও তাহলে এই যৌগটার সংকেত কেমন হবে? C3H6O3। এটাও কিন্তু একটা কার্বোহাইড্রেট। আবার তুমি যদি এন এর জায়গায় 5 বসাও তাহলে তুমি পাবা C5H10O5। আবার তুমি যদি এন এর জায়গায় 6 বসাও তাহলে তুমি পাবা C6H12O6। এখন এই যে আমি লিখছি C6H12O6, এইটাকে বলা হয় গ্লুকোজ। আবার এই যে আমি C5H10O5 লিখছি, এই জিনিসটাকে বলা হয় রাইবোস। লক্ষ্য করো তো, গ্লুকোজে কার্বন কয়টা? 6টা। আবার রাইবোজে কার্বন কয়টা? 5টা। দেখছো, এক একটাই কিন্তু কার্বনের সংখ্যা আলাদা। এই প্রত্যেকটাই কিন্তু শর্করা। শর্করা মানে কিন্তু চিনি। ঠিক আছে, তাহলে রাইবোজকে আমরা বলতে পারি 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। আবার গ্লুকোজকে আমরা বলতে পারি 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা। আবার একটা মজার বিষয় কি জানো? গ্লুকোজ তো তুমি দেখলা, গ্লুকোজ বাদেও ফ্রুক্টোজ নামে আরেকটা জিনিস আছে। দেখো গ্লুকোজ তো তুমি এখানে আমি তোমারে দেখাইলাম, গ্লুকোজ বাদেও ফ্রুক্টোজ নামে আরেকটা জিনিস আছে। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিললে তৈরি করে সুক্রোজ। আর সুক্রোজই হলো চিনি। ঠিক আছে, চিনি আছে না, চিনি। চিনির সংকেত কি তোমাদের কারো মনে আছে? 12, 22, 11, C12H22 আর O11। 12, 22, 11, এটা কিভাবে তৈরি হয় জানো? এটা কিন্তু একেবারে কমন সেন্স। দেখো তো, গ্লুকোজের যে সংকেতটা সেটা হলো কি এই যে C6H12O6। তাহলে ফ্রুক্টোজের সংকেত কি হবে? এদিকে কার্বন ছিল 6টা, এখন কার্বন হয়ে গেছে 6টা ছিল, এখন হয়ে গেছে 12টা। তার মানে কার্বন এক্সট্রা 6টা এই ফ্রুক্টোজ থেকে আসছে। আবার পানি দেখো তো, এখানে আছে 22টা, এখানে ছিল কয়টা? 12টা। তার মানে অনেকে মনে করতে পারে যে এখানে তাহলে বুঝি পানি থাকবে 10টা। আর অক্সিজেন দেখো তো, O6 ছিল, এখানে কত? O11।
তার মানে অক্সিজেন কত, 5টা এখান থেকে আসে। দেখো তো তুমি সমতাকরণ করো, সমতাকরণ করলে কিন্তু তোমার মনে হতে পারে যে ফ্রুক্টোজের সংকেত বুঝি এরকম কিছু একটা হবে, নাইলে তো আমার সমতাটা হয় না, তাই তো? আচ্ছা, যদিও এখানে আরো অনেক মানে প্লাস মাইনাসের বিষয় দিয়ে আছে, সেখানে আমি আর গেলাম না। এগুলাই যা যা বললাম এতটুকুই আমি মনে করি এক্সট্রা। কিন্তু যেহেতু আমরা একটু পরেই এডিনোসিন নামে একটা জিনিসের গঠন সম্পর্কে জানবো, তার জন্য আমার এই জিনিসগুলো একটু দরকার আছে, বুঝছো? এই জন্য আমি সামান্য আলোচনা তোমারে করলাম এখানে। যাই হোক, এখন এই চ্যাপ্টারটার নাম আমি কি বললাম, এখানে প্রথমে আমরা শিখবো সালোক সংশ্লেষণ, যেটা আমি কিন্তু এই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিয়েছি যে সালোক সংশ্লেষণ মানে আসলে কি, আর সালোক সংশ্লেষণ হয় কোথায়, আর সালোক সংশ্লেষণের ফলে কি তৈরি হয়, এই যে গ্লুকোজ মানে শর্করা জাতীয় খাবার তৈরি হয়। ঠিক আছে, এই শর্করা জাতীয় খাবারটা কার কাজে লাগে বলো তো? এই খাবারটা কিন্তু উদ্ভিদের দেহে তৈরি হয়, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ খায় না। উদ্ভিদের যতটুকু লাগে, সাপোজ উদ্ভিদ মনে করো 100 গ্রাম খাবার তৈরি করলো, ঠিক আছে, এই সব কিন্তু উদ্ভিদের নিজের লাগবে না, ওর ধরো লাগবে 10 গ্রাম, এই 10 গ্রাম ও খাইবে। হ্যাঁ, ওর প্রত্যেকটা কোষে কোষে যে বিভিন্ন বিক্রিয়া হইতে থাকে, বিপাকীয় কার্যক্রম হইতে থাকে, মেটাবলিজম, এগুলোর জন্য ওর তো কিছু পরিমাণ শক্তি লাগবে। সেই শক্তি মনে করো 10 গ্রাম খাবার খাইলেই ওর হয়ে যাবে। তো এক্সট্রা যে 90 গ্রাম থাকবে, এটাও কি করবে, এটাই ওর যে ফল, তারপরে মূল, কাণ্ড, পাতা, ওই সব জায়গাগুলোতে সঞ্চিত করে রাখবে। আর ওগুলোই কিন্তু আমরা খাই, তাই না? আমরা ফল খাই না? হ্যাঁ, আমরা কিন্তু খাই, শাকসবজি খাই আমরা। শুধু আমরা খাই না, মানুষ খায় না শুধু, অন্যান্য যে জীব আছে তৃণভোজী যারা, সেই তৃণভোজী জীবরাও কিন্তু ওই উদ্ভিদের উপর নির্ভরশীল খাবারের জন্য। আমরা ছোটবেলায় কিন্তু লিখতাম যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল প্রাণী উদ্ভিদের উপরে নির্ভরশীল, কিন্তু তারপরেও আমরা কি করি, গাছ কাটি। এই ভিডিওটা এখন যারা দেখতেছো, তোমাদের কাছে একটা ডেয়ার আমি দেবো, যে তোমরা সবাই জাস্ট একটা গাছ লাগাও পারলে। ঠিক আছে, এর একটা ডেয়ার তোমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা, দেখো যেমনটা বলতেছিলাম, তো সালোক সংশ্লেষণের মাধ্যমে তো খাবারটা আমার তৈরি হইলো। এখন এই যে খাবারটা, হ্যাঁ, উদ্ভিদের নিজের কাজেও লাগলো, আর এক্সট্রা যে খাবারটা ছিল সেটা মনে করো কোনো একজন মানুষ সেটা খাইলো। আমি মানুষের এক্সাম্পল দিয়েই বুঝাই, ঠিক আছে? এই মনে করো একটা মানুষ, সে খাবারটা খাইলো, মানুষটা খাবার খাওয়ার পরে কি হবে, এই খাবারটা ডিরেক্টলি আমাদের যে গঠন ও কাজের একক, মানে আমাদের যে প্রত্যেকটা কোষ আছে, এই কোষ ডিরেক্টলি ওই খাবারের আসলে গ্রহণ করতে পারে না। এই জন্য ওই খাবারটাকে আমাদের আরো কি করতে হয়, ভাঙতে হয়, নানা কিছু করতে হয়। যাই হোক, আর এই যে শ্বসন সম্পর্কে তোমরা অন্য একটা চ্যাপ্টারে বিস্তারিত জানতে পারবা। শ্বসন মূলত দুই প্রকার, কি কি, বহিঃশ্বসন, আরেকটা হলো কি অন্তঃশ্বসন। এই চ্যাপ্টারে আমরা মূলত অন্তঃশ্বসন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, বহিঃশ্বসন মানে হলো পরিবেশ থেকে অক্সিজেন নেওয়া আর পরিবেশে কার্বন ডাই অক্সাইড ফেরত দেওয়া। আর অন্তঃশোষণ বলতে বোঝায় প্রত্যেকটা কোষে কোষে এই গ্লুকোজ রে পৌঁছাইয়া দেওয়া। ঠিক আছে, গ্লুকোজ যখন প্রত্যেকটা কোষে কোষে পৌঁছায়, সেই গ্লুকোজ থেকে আমরা কিভাবে শক্তি পাই, মানে কোষের ভিতরে ঢুকছে গ্লুকোজ আর বাইরে হইছে শক্তি, আর এই শক্তিটাই তো আমাদের কাজে লাগবে, তাই না? শক্তি মানে হলো অ্যাকচুয়ালি এটিপি। এই এটিপির ফুল ফর্ম তোমরা অনেকে জানো, যে এডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, এই এডিনোসিন ট্রাইফসফেটের গল্পটা আমি এখন তোমাদের সাথে একটু বলতে চাই। এই গল্পটা দেখো, এটিপি, এটিপি মনে করো একটা মুভির নাম হইল কি এটিপি। এখন এটিপির গল্পটা শুরু হয় একটা গরিব একটা ঘরে। ঠিক আছে, ওই গরিব একটা ঘরে একটা মানে একজন মানুষ ছিল, মানুষ তো বলা যাবে না, মানে একটা বস্তু ছিল, সেই বস্তুটার নাম হইল রাইবোস। কি নাম? রাইবোস শর্করা। একটু আগে যে পড়লাম 5 কার্বন বিশিষ্ট রাইবোস শর্করা, এই হইল রাইবোস। ঠিক আছে, দেখতে এরকম। এই মনে করো আমাদের রাইবোস শর্করা, যে এখানে 5টা কার্বন আছে। ঠিক আছে, এর নাম কি? এর নাম হইল রাইবোস। রাইবোসের সংকেত কিন্তু আমি একটু আগেও লেখাইছি, C5H10O5। এই হলো 5 কার্বন বিশিষ্ট রাইবোজের অণু। ঠিক আছে, আচ্ছা, এর সাথে যুক্ত হয় একটা ক্ষার। কে যুক্ত হবে? একটা ক্ষার। এখন ক্ষার হলো গিয়া কেমিস্ট্রির যে 9 অধ্যায় অ্যাসিড ক্ষার সমতা, সেইখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো তোমরা কিন্তু ক্ষার সম্পর্কে খুব একটা এখন পর্যন্ত জানো না। সহজ ভাষায় তুমি এইভাবে মনে রাখতে পারো, যারা ক্ষার তারা জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়নকে দান করবে।
আমি জানি তোমরা কেউই কিছু বোঝো না, আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাই। মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। কেন ক্ষার? কারণ এই সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যখন পানির মধ্যে মিশাবা তখন ওর ভিতরে যেহেতু OH আছে, OH মানে হইলো হাইড্রোক্সাইড। কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়ে যৌগমূলকের যে চার্টটা আছে সেখানে কিন্তু এই সম্পর্কে আমরা বলছি, তাই না? এই OH মাইনাস এটা কিন্তু একটা যৌগমূলক যার নাম হাইড্রোক্সাইড। তো যেহেতু এখানে OH আছে তার মানে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানির মধ্যে দাও তখন ও হাইড্রোক্সাইড আয়নকে দান করতে পারে। এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা একটা ক্ষার বলবো। আর অ্যাসিড কারা জানো? মনে করো এই যে HCl হলো একটা অ্যাসিড। HCl তুমি যখন পানির মধ্যে মিশাবা তখন ও কি করবে, যেহেতু এখানে একটা হাইড্রোজেন আছে তাইলে ওরা কি করবে, একটা হাইড্রোজেন আয়ন দান করবে। তাহলে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তারাই অ্যাসিড, আর যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দান করে তারা ক্ষার। যদিও আমরা কেমিস্ট্রিতে যখন পড়ব তখন ক্ষারক ক্ষার এই বিষয়গুলো জানতে পারবো, আপাতত আমি সেদিকে না যাই। দেখো রাইবোজের সাথে যুক্ত হবে ক্ষার। কেমন ক্ষার? এমন একটা ক্ষার যেখানে নাইট্রোজেন আছে, তাহলে আমি বলতে পারি নাইট্রোজেন সম্বলিত ক্ষার, অথবা বইয়ের ভাষায় বলতে পারি নাইট্রোজেন ঘটিত ক্ষার। নাইট্রোজেন ঘটিত ক্ষার মানে নাইট্রোজেন বিশিষ্ট, ঠিক আছে? নাইট্রোজেন ঘটিত ক্ষার যুক্ত হবে। যখন যুক্ত হবে তখন কি তৈরি করবে, কেউ কি বলতে পারো? তখন তৈরি করবে নিউক্লিওসাইড। আমি জানি এই যে বিষয়গুলো একটু প্রথম প্রথম কঠিন লাগতে পারে, কিন্তু তোমরা আমার উপর একটু ভরসা রাখো। নিউক্লিওসাইড, ঠিক আছে? পরবর্তীতে এই যে নিউক্লিওসাইডটা আমরা দেখলাম, এই নিউক্লিওসাইডের সাথে আরেকটা জিনিস যুক্ত হবে, সেই সময় আমরা একে বলবো নিউক্লিওটাইড। যাই হোক, সেদিকে না যাই, আমরা বইতে যতটুকু আছে ততটুকু পড়বো জাস্ট। এই রাইবোজের সাথে দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষার যে যুক্ত হয়, নাইট্রোজেন ঘটিত অনেক ধরনের ক্ষারই আছে, কিন্তু এখানে বিশেষ ধরনের একটা ক্ষার যুক্ত হয়, ক্ষার বা বেস যুক্ত হয়, সেটার নাম হলো অ্যাডেনিন। নাম কি? অ্যাডেনিন। তোমরা অবশ্যই ডিএনএ এর গঠন সম্পর্কে জানো, তাই না? এই যে ডিএনএ কেমন, এরকম না? এরকম ডিএনএ এটা চলে গেলে তোমার মানে খুব ইজিলি দেখায়, কিন্তু জিনিসটা আসলে এত সহজ না, এর মধ্যে অনেক প্যাচ আছে। কিন্তু আপাতত তোমরা জাস্ট মনে রাখো যে ডিএনএ, দেখো তো সুতা কয়টা? সুতা কিন্তু দুইটা, তার মানে এটা দ্বিসূত্রক একটা গঠন। আর আরএনএ তে কিন্তু একটাই সুতা, তার মানে এক সূত্রক গঠন। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ বা আরএনএ এর গাঠনিক উপাদান মানে যে সকল উপাদান নিয়ে গঠিত হয়, তাই অন্যতম একটা গাঠনিক উপাদান হইল অ্যাডেনিন। কি? অ্যাডেনিন। আমি তোমারে 5টা ক্ষার বা বেইজের কথা বলি। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। ঠিক আছে, এই যে আমি 5টা লেখলাম, এরা কি? এরা হলো নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার। নাইট্রোজেনাস বেস। এই 5টার মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, প্রথম যে 4টা আমি লিখছি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই 4টা থাকে ডিএনএ এর মধ্যে। ঠিক আছে, 4টা থাকে কোথায়? ডিএনএ এর মধ্যে। আর আরএনএ তে এই থায়ামিন থাকে না। আরএনএ তে থাকবে থায়ামিনের বদলে ইউরাসিল। ঠিক আছে, তাহলে আরএনএ তে কি কি থাকবে? আরএনএ তে থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন প্লাস ইউরাসিল। তার মানে কি বুঝছো তোমরা? ডিএনএ ও আরএনএ এই দুইটাতেই প্রথম যে 3টা বেজ আমি লিখছি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এই 3টা কমন। ডিএনএ তেও থাকবে, আরএনএ তেও থাকবে। এক্সট্রা ডিএনএ তে থাকবে থায়ামিন, আর আরএনএ তে থাকবে ইউরাসিল। এইটা এইভাবে তোমরা যখন 11-12 উঠবা, অনেক একটা ছন্দ দেবে যে ঢাকায় ইউনিভার্সিটি নাই। ঢাকা ইউনিভার্সিটি নাই মানে কি? ঢাকা মানে ডিএনএ, আর ইউনিভার্সিটি মানে ইউরাসিল, তার মানে ডিএনএ তে ইউরাসিল নাই, বাকি 4টা আছে। আর বলবে রমনাতে থানা নাই। আমরা জানি রমনার থানা কিন্তু একটু বিখ্যাত, তাই না? বলে রমনাতে থানা নাই, মানে রমনা মানে আরএনএ, ঠিক আছে, আরএনএ তে, আর থানা মানে থায়ামিন, তাহলে আরএনএ তে থায়ামিন নাই।
এই জিনিসগুলো হলো বেসিক, বুঝছো? এই জন্য আমি তোমাদেরকে একটু দেখাইলাম। তো এই অ্যাডেনিন নামের যে নাইট্রোজেন ঘটিত ক্ষার, এইটা রাইবোজের সাথে যুক্ত হবে। কি করবে? রাইবোজের সাথে যুক্ত হবে। যখন যুক্ত হয় তখন তৈরি করবে এডিনোসিন। ছিল অ্যাডেনিন, বাট এখন তৈরি করবে এডিনোসিন। এই এডিনোসিনই হইল এক ধরনের নিউক্লিওসাইড। তারপর এই অ্যাডিনোসিনের সাথে যুক্ত হবে অজৈব ফসফেট। আচ্ছা, ফসফেটের কথা কি তোমাদের কারো মনে আছে? বলো। ফসফেট কিন্তু একটা যৌগমূলক। এটা আমরা কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়ে শিখছিলাম। ফসফেটের সংকেত কি? PO4 3 মাইনাস। ঠিক আছে, এটাই হইল ফসফেট। অনেক জায়গায় ফসফেটকে ফসফরিক অ্যাসিডও বলতেছে। কেন বলে? দেখো, ফসফরিক অ্যাসিড হলো এইটা H3PO4। তাহলে এই H3PO4 কে তুমি যদি ভাঙাও তখন কিন্তু পাবা 3টা হাইড্রোজেন আয়ন আর একটা ফসফেট মূলক। এই জন্য এই ফসফেট অথবা ফসফরিক অ্যাসিড দুইটার যে কোনো একটা বললেই চলে। ঠিক আছে, মানে সেম। তবে আমার কাছে মনে হয় ফসফেট ইউজ করাই বেটার ফসফরিক অ্যাসিডের থেকে। যাই হোক, তো এই যে ফসফেট আমি লিখলাম। আচ্ছা, এই পর্যন্ত যা যা পড়াইছি তোমরা কি বুঝতে পারছো? আগে সেটা বলো। অজৈব ফসফেটের সাথে এডিনোসিন তুমি যুক্ত করবা। যখন যুক্ত করবা তখন তৈরি হবে, তুমি এখানে একটা অজৈব ফসফেট যদি যুক্ত করো তাহলে তুমি পাবা AMP। তুমি যদি এডিনোসিনের সাথে দুইটা অজৈব ফসফেট যুক্ত করো তখন তুমি পাবা ADP। আর তুমি যদি এডিনোসিনের সাথে 3টা ফসফেট অণু যুক্ত করো তখন তুমি পাবা ATP। এখন মনে করতে পারো, ভাই কি লেখছেন? এ মানে কি, এম মানে কি, পি মানে কি, তাই না? একটু কনফিউশন হওয়া কিন্তু স্বাভাবিক। লক্ষ্য করো, AMP মানে হইল এডিনোসিন মনোফসফেট, ADP মানে হইল এডিনোসিন ডাইফসফেট, আর ATP মানে এডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, তোমরা তো জানো যে মনো মানে কি? মনো মানে হইল 1, ডাই মানে হইল 2, আর ট্রাই মানে হইল 3। মনোফসফেট মানে এডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, এই জন্য AMP বা এডিনোসিন মনোফসফেট। এডিনোসিনের সাথে যদি 2টা ফসফেট যুক্ত হয় তাহলে আমরা বলবো এডিনোসিন ডাই ফসফেট, আর 3টা যুক্ত হলে বলবো এডিনোসিন টেরাইফসফেট। বুঝছো? তাহলে এই যে এডিনোসিনের সাথে অজৈব ফসফেট যুক্ত হলে এই জিনিসটাকে আমরা তখন বলি নিউক্লিওটাইড। ঠিক আছে? আচ্ছা, এদিকে একটু আমি দেখাই দিই। নিউক্লিওসাইডের সাথে যখন যুক্ত হবে ইনঅর্গ্যানিক ফসফেট, এই যে ফসফেট এখানে ছোট হাতের একটা আই লেখা দাও, এটা দ্বারা বুঝায় ইনঅর্গ্যানিক ফসফেট। ইনঅর্গ্যানিক কথাটার বাংলায় হইল অজৈব, আর ফসফেট মানে তো ফসফেট। নিউক্লিওসাইডের সাথে যখন ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয় তখন তৈরি করে নিউক্লিওটাইড। আমরা যখন ডিএনএ এর স্ট্রাকচার শিখব তখনও কিন্তু এই জিনিসটা আমাদের খুব বেশি কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করো আমরা এতক্ষণ কি কি শিখলাম। আমি সালোক সংশ্লেষণ সম্পর্কে শর্টকাটে তোমাদেরকে বলছি। পরবর্তীতে শ্বসন সম্পর্কে জানার আগে আমার আগে এডিনোসিন ট্রাইফসফেট সম্পর্কে জানা লাগবে। এই জন্য আমরা একটু এডিনোসিন ট্রাইফসফেটের গল্প বললাম যে কিভাবে এই হিরোর জন্ম হয়েছে, তাই না? কিভাবে জন্ম হয়েছে, আসো আমরা একটা শর্ট রিক্যাপ করি। প্রথমে ছিল কি? প্রথমে ছিল একটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। এই রাইবোজ সুগারের সাথে অ্যাডেনিন নামের একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার যুক্ত হবে। যুক্ত হয়ে তৈরি করবে এডিনোসিন। এডিনোসিন নামের একটা নিউক্লিওসাইড। সেই এডিনোসিনের সাথে মাঝে মাঝে একটা ফসফেট মূলক যুক্ত হবে, মাঝে মাঝে 2টা ফসফেট মূলক যুক্ত হবে, আবার মাঝে মাঝে 3টা ফসফেট মূলক যুক্ত হবে। যখন একটা ফসফেট যুক্ত হবে তখন গঠিত হবে এডিনোসিন মনোফসফেট। যদি 2টা ফসফেট মূলক যুক্ত হয় তখন গঠিত হবে এডিনোসিন ডাইফসফেট। আর যদি 3টা ফসফেট মূলক যুক্ত হয় তখন তৈরি হবে এডিনোসিন ট্রাইফসফেট। এই নিউক্লিওসাইডের সাথে যখন অজৈব ফসফেট যুক্ত হয় তখন তৈরি করবে নিউক্লিওটাইড। আর ফসফেট যুক্ত হওয়ার এই যে বিক্রিয়া,
এই বিক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। এটা একটা নতুন শব্দ, অনেকের কাছে লাগতে পারে। লক্ষ্য করো, আমরা যেহেতু কেমিস্ট্রির সপ্তম অধ্যায় মানে রাসায়নিক বিক্রিয়া এখনো পড়াই নাই, তাহলে তোমরা অবশ্যই জানো না যে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার। রাসায়নিক বিক্রিয়া মূলত 4 ধরনের। লেখো খাতায়, রাসায়নিক বিক্রিয়া 4 ধরনের। কি কি? প্রথমেই হলো গিয়ে সংযোজন, 2 নম্বরে লেখো বিয়োজন, 3 নম্বরে লেখো প্রতিস্থাপন, আর 4 নম্বরে লেখবা দহন। ঠিক আছে, এটা হলো রাসায়নিক বিক্রিয়ার 4টা প্রকারভেদ। এখন আমি এগুলো একটুখানি এক্সপ্লেন করবো, জাস্ট, বেশি না, অল্প একটু। ঠিক আছে, দেখো সংযোজন মানে তো কি, আমার সংযোগ হইতেছে, এটা তো মানে কথা দিয়েই বোঝা যায়। আর বিয়োজন মানে কি, ভাঙ্গা যাইতেছে। প্রতিস্থাপন মানে একটার বদলে আরেকটা। আর দহন মানে অক্সিজেন যুক্ত হইতেছে। আমি এটা ডিটেলসে শিখাবো তোমাদেরকে কেমিস্ট্রিতে, এই জন্য এখন বলতেছি না। তবে এই যে সংযোজন বিক্রিয়া কিন্তু বিভিন্ন প্রকারের হইতে পারে। ধরো আমাদের এখানে একটা যৌগ আছে, এই যৌগটার নাম কি কেউ কি জানো? CH4 মানে কি? CH4 হলো মিথেন নামে একটা অণুর সংকেত। ঠিক আছে, CH4 এর সাথে তুমি যখন ক্লোরিন যুক্ত করবা, এটাকে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া, যেহেতু ক্লোরিন যুক্ত করতেছো, এটাকে বলা হয় ক্লোরিনেশন। ক্লোরিনেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে তৈরি হয় এই জিনিসটা, CH3Cl প্লাস HCl। এটা তোমরা যখন 11 অধ্যায় পড়বা সেই সময় জানতে পারবা। এই CH3Cl মানে হলো কি বলে, মিথাইল ক্লোরাইড, আর এটার নাম হলো গিয়ে হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, এগুলো ওই সময় জানতে পারবে, এখন দরকার নাই। আপাতত যতটুকু বলি ততটুকু জাস্ট মনোযোগ দিয়ে শোনো। ক্লোরিনেশন কিন্তু বুঝলা। যদি পানি যুক্ত হয় কোন একটা মানে যৌগের সাথে, ধরো এর সাথে যুক্ত হইতেছে পানি। আচ্ছা, এর বদলে আমরা একটা বাস্তবসম্মত উদাহরণ দেই। এ হলো মনে করো কপার সালফেট। কপার সালফেটের সাথে মনে করো যুক্ত হইতেছে 5 অণু পানি। এই যে বিক্রিয়াটা, যেহেতু পানি যুক্ত হইতেছে, এটাকে আমরা কি বলতে পারি কেউ কি জানো? এটাকে বলে হাইড্রেশন। হাইড্রো বা হাইড্রেশন মানে হলো গিয়ে তোমার পানি। যেমন ওই যে কার্বোহাইড্রেট, হাইড্রেট মানেও কিন্তু কি পানি। তাই যে যদি যুক্ত হয় তখন যে যৌগটা গঠন করবে সেটা কি এরকম না, কপার সালফেট 5 অণু পানি। এটা কার সংকেত কেউ কি জানো? কেমিস্ট্রিতে তো পড়ছো, বলো কেউ। তুতে, তাই না? তুতের সংকেত, তুতে বা নীল। আচ্ছা, তাহলে ক্লোরিন যুক্ত হওয়ার বিক্রিয়া হলো গিয়ে ক্লোরিনেশন। পানি যুক্ত হওয়ার বিক্রিয়া কি? হাইড্রেশন। আবার তুমি যদি হাইড্রোজেন যুক্ত করো কোনো কিছুর সাথে, তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি হাইড্রোজেনেশন। ঠিক আছে, হাইড্রোজেনেশন রিঅ্যাকশন। আচ্ছা, যাই হোক, আবার তুমি যদি অক্সিজেন যুক্ত করো কোনো কিছুর সাথে, ধরো কি দেবো, একটা যে কোনো একটা এক্সাম্পল, মনে করো এর সাথে তুমি যুক্ত করতেছো অক্সিজেন। এই বিক্রিয়াটায় যেহেতু অক্সিজেন যুক্ত হইতেছে, এটাকে বলা হয় অক্সাইডেশন। অক্সাইডেশন, ঠিক আছে। অক্সাইডেশনের বাংলাই হলো কি জানো কেউ? অক্সাইডেশনের বাংলাই হলো জারণ। জারণ বিক্রিয়া। বা তুমি যদি অক্সিজেন যুক্ত করো কোনো কিছুর সাথে, এই বিক্রিয়াটার স্পেশাল নাম হইলো দহন বিক্রিয়া। এই যে এখানে এক্সাম্পলে লেখাছিলাম না যে দহন নামে এক ধরনের বিক্রিয়া আছে, দহন মানেই হইলো কোনো কিছুর সাথে অক্সিজেনের বিক্রিয়া। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা সবকিছু বুঝছো। এগুলো সবই ছিল বেসিক আলোচনা, যদি নাও পড়াইতাম তাইলেও খুব একটা সমস্যা হইতো না। কিন্তু পড়ানোর ফলে তোমরা এর যে ইফেক্ট, এটা তোমরা মানে ইন দি লং রান তুমি বুঝবা যেগুলোর গুরুত্ব কি ছিল জীবনে। ঠিক আছে, আচ্ছা, এখন একটু বই থেকে দেখাই যে বইয়ে আসলে কি কি বলা আছে, তাই না? শুধু মুখে বললাম তাহলে তো হয় না, বায়োলজি মানেই হইলো গিয়ে বই। দেখো তো কি আছে। জীবন পরিচালনার জন্য আমাদের প্রত্যেকটা কোষে জৈব রাসায়নিক বিক্রিয়া হয়, এর জন্য আমার শক্তি লাগে, শক্তির মেইন উৎস হলো গিয়ে সূর্য। আচ্ছা, একটা প্যারাডক্স দেই তোমাদের, ঠিক আছে, দেখি কে কে বুঝো। আমরা সবাই জানি যে আমরা কিন্তু বেঁচে থাকার জন্য খাবার খাই, তাই না? তোমাকে আমি প্রশ্ন করি যে ভাই তুমি খাবার কেন খাও?
বললা যে আমি বেঁচে থাকার জন্য খাবার খাই। আমি বললাম বেঁচে থাকার জন্য খাবার কেন লাগবে? তুমি বললা যে খাবার আমাদেরকে শক্তি দেয়, এই জন্য আমার খাবার খেতে হবে। তখন আমি বললাম এই তুমি না বইয়ে পড়ছো সকল শক্তির উৎস সূর্য, তুমি আবার এখন বললা খাবার তোমার শক্তি দেয়, আবার বই পড়ার সময় দেখলা যে সূর্য তোমার শক্তি দেয়। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমি কিভাবে বুঝবো, তাই না? আচ্ছা দেখো, দুইটা কথাই আসলে সত্য। কিভাবে? শক্তির মেইন উৎস কিন্তু সূর্য। এই মনে করো সূর্যি মামা, এই সূর্যি মামা কি কন্টিনিউয়াসলি সূর্যের যে আলো সেটা দুনিয়াতে আসতেছে বা তাপ আসতেছে, তাই না? আচ্ছা, আর আমরা জানি শক্তির কিন্তু বিভিন্ন রূপ আছে। তো এইখানে শক্তিটা আসতেছে আলোক শক্তি রূপে। আলোক শক্তি, আলোক শক্তি রূপে আসতেছে। এখন এই আলোক শক্তিটা সরাসরি মানুষ বা অন্যান্য প্রাণী কিন্তু গ্রহণ করতে পারে না, একমাত্র গ্রহণ করতে পারে কারা? উদ্ভিদ। আর কেমন উদ্ভিদ? অবশ্যই সবুজ উদ্ভিদ যাদের ক্লোরোফিল আছে, কারণ তারাই এই আলোক শক্তিটাকে ব্যবহার কইরা প্রত্যেকটা কোষে কি হয়, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে। আর সেই খাবারটাই মূলত এই আমরা খাই। তাহলে আমরা যে খাবার খাই সেটার ভিতরে যে পুষ্টি বা শক্তিটা আসে, সেই শক্তি কিন্তু আসে এই আলোক শক্তি থেকে। আরেকটা কথা কি, সালোক সংশ্লেষণ যখন হয় তখন কিন্তু এই আলোক শক্তিটা রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে, কেমিক্যাল এনার্জি। আবার রাসায়নিক শক্তি যখন আমরা সেই খাবারটা খাই আমাদের দেহে, যখন আমরা বিভিন্ন কাজ করি, সে সময় কিন্তু মূলত রাসায়নিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক শক্তির রূপ কয়টা? তোমরা যারা ফিজিক্স পড়ছো তারা জানো, দুইটা, গতিশক্তি আর বিভব শক্তি। যাই হোক, এগুলো একটু এক্সট্রা আলোচনা করলাম। এখন অনেকে একটু চালাকি কইরা বলতে পারে যে ভাই আপনি তো একটা ভুল কথা বললেন। আপনি বললেন যে হ্যাঁ উদ্ভিদ থেকে খাইতেছি, তার মানে আমি রাসায়নিক শক্তিটা আমি পাইতেছি। এখন একজন বলল ভাই আমি শাক সবজি ফল মূল এগুলো কিচ্ছু খাই না, আমি শুধু খাই ব্রয়লার মুরগি। ঠিক আছে, আমি শুধু খাই কি চিকেন বিরিয়ানি, আমি শুধু মানে চিকেন খাই বা গরু খাই। অনেকে কিন্তু বলতেই পারে একটু চালাকি করে, তাই না? এখন যে চিকেন খায়, ধর আমি তো মুরগি আঁকতে পারি না, আমি এখানে লিখে দিই চিকেন। ঠিক আছে, মনে করো আমি এটা মুরগির ছবি এখানে আঁকছি। এই যে চিকেনটা তুমি খাইতেছো, তুমি তো চিকেন থেকে শক্তিটা পাইতেছো, কিন্তু চিকেন কোথা থেকে শক্তি পাইতেছে? ও কিন্তু কোনো না কোনো ভাবে এই যে ঘাস লতা পাতা গুল্ম, ঠিক আছে, এইসব জিনিসের উপরেই নির্ভরশীল, এগুলোই কিন্তু ও খায়। তাহলে ইনডিরেক্টলি হইলেও আমরা সবাই কিন্তু আসলে উদ্ভিদের উপরেই নির্ভরশীল। বুঝতে পারছো? আর উদ্ভিদের উপর নির্ভরশীল মানেই কি আমরা সবাই আসলে সূর্যের উপরে নির্ভরশীল। এতটুকুতে কারো কি কোনো সমস্যা আছে? বলো। আচ্ছা ঠিক আছে, দেখ অনেক এক্সট্রা আলোচনা করলাম, এগুলো আসলে এত দরকার ছিল না। তো এরপরে সালোক সংশ্লেষণের যে সংজ্ঞা এটা তুমি দিতে পারবা, যে কিভাবে এই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর কইরা কেমন খাদ্য তৈরি করে, শর্করা জাতীয় খাবার তৈরি করে বা গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে, ওই শক্তিটা আবার আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করি। তার মানে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপরেই আমরা কি নির্ভরশীল। আর এই বিষয়গুলো কোথায় আলোচনা করা হয়? বায়ো এনার্জেটিক্স নামে একটা শাখা। বায়ো এনার্জেটিক্স এর বাংলা কি? বায়ো মানে কি? জীব, জীবনী। ঠিক আছে, বা জৈব। আর এনার্জেটিক্স মানে কি? শক্তি। তার মানে বায়ো এনার্জেটিক্স এর বাংলাই হইলো জীবনী শক্তি, যেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব। প্রথমে আমরা দেখলাম এই যে জীবনী শক্তি কি, সংজ্ঞাটা দেখাইলাম। এবারে যে এটিপি এর ভূমিকা, তাইলে তোমার যদি আমি এটিপি জিনিসটা কি না বুঝাই, তাহলে তুমি এটিপির ভূমিকা বুঝতে পারবা? বলো, কিন্তু বুঝতে পারবা না। তাহলে আরেকটা কথা, ধরো আমি যে তোমার সংক্ষেপে বললাম ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন মানে জানি কি? এই যে আমি তোমার একটু আগে ক্লোরিনেশন, হাইড্রেশন, হাইড্রোজিনেশন, অক্সিডেশন এগুলো বুঝাইছিলাম, কেন বুঝাইছিলাম? এই ফসফোরাইলেশন বোঝানোর জন্যই। ফসফোরাইলেশন মানে হলো এখানে একটা ফসফেট মূলক যুক্ত হবে। ঠিক আছে, কোন একটা অণুর সাথে ফসফেট মূলক যুক্ত হওয়ার বিক্রিয়া কি বলা হয়? ফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে সংজ্ঞা লেখো। কোনো যৌগের সাথে বা কোনো জৈব অণুর সাথে কোনো যৌগের সাথে ফসফেট মূলক যুক্ত হওয়াই বা যুক্ত হওয়াকেই বলে ফসফোরাইলেশন। ঠিক আছে, আচ্ছা। আর যদি উল্টা হয়, উল্টা মানে কি? উল্টা মানে হইলো
কোনো যৌগের সাথে মনে করো আগে থেকেই ফসফেট মূলক ছিল, সেই ফসফেট মূলকটাকে তুমি যদি রিমুভ করো বা বিচ্ছিন্ন করো, সরাইয়ে ফেলাও, তাহলে সেই রিয়েকশনটাকে আমরা কি বলতে পারি? সেই রিয়েকশনটাকে আমরা বলবো ফসফোরাইলেশন। তবে ফসফোরাইলেশনের আগে একটা ডি লাগাই দিতে হবে, ঠিক আছে? ডি ফসফোরাইলেশন। ডি মানে কি? ডি মানে হলো গিয়া ডিলেট, ঠিক আছে? ডি মানে কি হলো গিয়া ডিলেট। তার মানে ডি ফসফোরাইলেশনে কি হবে? ডি ফসফোরাইলেশনে যৌগ থেকে ফসফেট মূলক বিচ্ছিন্ন করার বিক্রিয়াই হলো ডি ফসফোরাইলেশন বিক্রিয়া। আশা করি তোমরা সবাই সংজ্ঞা লিখতে পারবে। আচ্ছা, এক্সাম্পল যদি দিতে বলে তাইলে পারবা? এই যে একটা মনে করো, এই যে এএমপি মানে এডিনোসিন মনোফসফেট, এই এএমপির সাথে যখন আরেকটা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যুক্ত হবে, তখন তৈরি করবে এডিনোসিন ডাইফসফেট। এটা কিন্তু ফসফোরাইলেশনের একটা এক্সাম্পল হইতে পারে। আবার একেবারে প্রথমে যে এডিনোসিন ছিল, এডিনোসিনের সাথে এই যে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এডিনোসিন মনোফসফেট তৈরি করেছিল, এটাও কিন্তু একটা ফসফোরাইলেশন। আবার এডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা অজৈব ফসফেট যুক্ত হয়ে এডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে, এটাও কিন্তু ফসফোরাইলেশন বিক্রিয়া। আচ্ছা, তাহলে ডি ফসফোরাইলেশন বিক্রিয়া কেমন হতে পারে? ধরো এটিপি থেকে তুমি এটিপিকে ভাঙলা, এটিপি ভাঙলে তুমি কি কি পাবা? এটিপি ভাঙলে তুমি পাবা এডিপি বা এডিনোসিন ডাইফসফেট, আর যে ফসফেট মূলকটাকে তুমি আলাদা করছো সেই এই যে অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু একটা ডি ফসফোরাইলেশন রিয়াকশন। আবার এই যে এডিনোসিন ডাইফসফেট, এখানেও কিন্তু ফসফেট আছে, তার মানে এখনো তুমি চাইলে ফসফেট মূলক আলাদা করতে পারো। তাহলে লেখো এই যে এডিনোসিন ডাইফসফেট। তুমি যদি এটাকে ভাঙো তাহলে কি পাবা? পাবা এডিনোসিন মনোফসফেট আর একটা ফসফেট যেটা আলাদা হয়ে গেছে, এই যে ইনঅর্গানিক ফসফেট। তুমি যদি চাও তাহলে কিন্তু এটা অন্যভাবেও লিখতে পারো। কিভাবে? তুমি চাইলে দেখো এডিপি থেকে মনে করো এই যে মাইনাস এদিকে দিয়ে ইনঅর্গানিক ফসফেট, মানে এডিপি থেকে একটা অজৈব ফসফেট বিচ্ছিন্ন হয়েছে বা রিমুভড হয়েছে, তাহলে অবশিষ্ট থাকে কি? এডিনোসিন মনোফসফেট। তোমার ইচ্ছা তুমি কিভাবে লিখবা, ঠিক আছে? তবে সাধারণত আমাদের যে বই আছে, বইয়ে এইভাবে লেখা, এই যে প্রথমটার মতো এভাবে লেখছে, ঠিক আছে? আচ্ছা, আবার এডিনোসিন মনোফসফেট, দেখো তো এডিনোসিন মনোফসফেট মানে কি? এখানে এডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত আছে, তার মানে তুমি এখনো চাইলে ফসফেটকে রিমুভ করতে পারো। সেই ইনঅর্গানিক ফসফেটটাকে আমি যদি রিমুভ করি তাহলে কিন্তু আমার আর কোনো ফসফেট থাকবে না, আমার থাকবে শুধুমাত্র এডিনোসিন। আবার এই যে এডিনোসিন আমি লিখলাম, এডিনোসিন থেকে তুমি যদি রিমুভ করো, কি রিমুভ করবা? এডিনোসিন থেকে তুমি যদি রিমুভ কইরা দাও, ধরো অ্যাডেনিন রিমুভ করলা, বা তুমি যদি রাইবোসকে রিমুভ কইরা দাও, রাইবোস রিমুভ করলা, রাইবোস রিমুভ করলে অবশিষ্ট থাকবে কি? অবশিষ্ট থাকবে শুধুমাত্র অ্যাডেনিন বেস। এখন আমার প্রশ্ন ভাই, এই যে লাস্টের যে আমি রিয়াকশনটা লিখছি, এটা কি ডি ফসফোরাইলেশনের একটা এক্সাম্পল হইতে পারবে নাকি পারবে না? এই প্রশ্নের উত্তর হইলো ভাই অবশ্যই অবশ্যই জীবনেও পারবে না। কেন পারবে ভাই? আমি ডিফসফোরাইলেশনের যে সংজ্ঞা সেখানেই বলছি। এটার মানে কি? এটার মানে হইলো তুমি একটা ফসফেট মূলককে রিমুভ করতেছো, অনলি ফসফেট মূলককে তুমি সরাইয়ে দেবা একটা যৌগ থেকে, তাই তো? কিন্তু এইখানে লাস্টের রিয়াকশনটাতে দেখো তো, তুমি কিন্তু কোনো ফসফেট মূলক সরাইতেই পারো নাই, কারণ এডিনোসিনের মধ্যে কিন্তু কোনো ফসফেট নাই, তুমি সরাবা কারে? প্রথম তিনটা কিন্তু ডি ফসফোরাইলেশনের এক্সাম্পল, কিন্তু লাস্টেরটা কিন্তু ডি ফসফোরাইলেশনের এক্সাম্পল না। বুঝতে পারছো? এখন একটা কথা কি, এই এডিনোসিন মনোফসফেট মানে যখন ফসফোরাইলেশন রিয়াকশনটা হবে, যখন ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে, তুমি শুধুমাত্র এইটা মনে রাখবা, যে কোনো একটা বিক্রিয়া দেখো এডিনোসিনের সাথে তুমি যে ইনঅর্গানিক ফসফেটটা যুক্ত করতেছো, এই যুক্ত করার জন্য তোমার কিন্তু বাইরে থেকে শক্তি দিতে হবে, তোমার কিছু পরিমাণে শক্তি দিয়া এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটাইতে হবে। তুমি যদি বাইরে থেকে শক্তি না দাও তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হতে পারবে না। অর্থাৎ এখান থেকে আমি কি বুঝতেছি, এই এডিনোসিন মনোফসফেটের সাথে এই যে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হইয়া এইটা তৈরি করলো, আবার এটার সাথে এটা যুক্ত হয়ে এটা তৈরি করলো, এই প্রত্যেকটা বিক্রিয়াতেই আমার বাইরে থেকে শক্তি দেওয়া লাগছে। তাহলে ফসফোরাইলেশনের পাশে তুমি একটু ছোট করে লেখা রাখো, এখানে বাইরে থেকে শক্তি দিতে হয়, বাইরে থেকে শক্তি দিতে হয়।
দিতে হবে, ঠিক আছে। ধরো এই যে এডিনোসিন ডাইফসফেট দেখতে পাইতেছো না, এডিনোসিন ডাইফসফেটের সাথে তুমি ইনঅর্গানিক ফসফেট যুক্ত কইরা যদি এটিপি তৈরি করতে চাও, ধরো এক অণু, এখানে কিন্তু এক অণু এডিপি আছে, এক অণু ইনঅর্গানিক ফসফেট আছে, আর এক অণু এটিপি তৈরি হয়েছে, তাহলে তোমার বাইরে থেকে শক্তি দিতে হবে 7.3 কিলো ক্যালোরি। এক অণুর এডিপিকে, এক অণু এটিপি তো যদি তুমি বানাইতে চাও, তোমার বাইরে থেকে এই 7.3 কিলো ক্যালোরি শক্তি দিতে হবে। এখন শক্তি দেওয়ার জন্য তোমার নিজের কাছেও তো শক্তিটা থাকা লাগবে, তাই না? সেই শক্তিটাই কিন্তু আসে সূর্যের আলো থেকে, ঠিক আছে। সূর্যের আলো যেটা শক্তির উৎস, ঠিক আছে। আর সূর্যের যে আলোর যে প্রত্যেকটা কণা, হ্যাঁ, এই কণাগুলোকে আমরা বলি কি জানি, ফোটন। আর এই ফোটনগুলোকে শুধুমাত্র গ্রহণ করতে পারে ক্লোরোপ্লাস্ট। এই জন্যই কিন্তু ক্লোরোপ্লাস্ট যদি না থাকে তাহলে কিন্তু সে সূর্যের আলোকে বা যে ফোটনকে গ্রহণ করতে পারে না। যেমন আমাদের দেহে কিন্তু ক্লোরোফিল নাই বা ক্লোরোপ্লাস্ট নাই, এই জন্য আমরা সেই ফোটনকে গ্রহণও করতে পারি না, আর আমরা সালোক সংশ্লেষণও করতে পারি না। যাই হোক, যেখানে ছিলাম, এই যে 7.3 কিলো ক্যালোরি লেখছি, অনেকের একটু বুঝতে কষ্ট হইতে পারে, ভাই এই জিনিসটা কি। এই জিনিসটা ধরো আমাদের বই একটা চিত্র আছে সুন্দর, লক্ষ্য করো ছবিটার দিকে একটু তাকাও সবাই। এখানে আমি দেখতে পাইতেছি যে একটা এডিনোসিন ডাইফসফেট, লক্ষ্য করো এখানে এই যে এই জিনিসটা না, এইটা হইলো দেখো 5 কার্বন বিশিষ্ট একটা রাইবোজ সুগার অণু। আর এখানে যে দুইটা তুমি দেখতেছো, এই একটা এই একটা, এই দুইটাকে একসাথে বলা হয় অ্যাডেনিন ক্ষার। এই অ্যাডেনিন ক্ষার রাইবোজ সুগারের সাথে যখন যুক্ত হইলো, তখন এই তিনটাকে আমরা একসাথে বলতে পারি এডিনোসিন। এই এডিনোসিনের সাথে একটা ফসফেট, এই গোলগুলা হলুদ কালারের গোল, এগুলাকে বুঝাইতেছে যে ফসফেট, ঠিক আছে। একটা যুক্ত হইলে মনোফসফেট, দুইটা যুক্ত হইলে ডাই ফসফেট। যেমন এখানে কি লেখা, এখানে কিন্তু লেখা যে এডিনোসিন ডাইফসফেট, যেহেতু দুইটা ফসফেট আছে। আবার এখানে দেখো তো তিনটা ফসফেট আছে, এই জন্য বলতেছে ট্রাই ফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট, এডিনোসিন ডাইফসফেট। লক্ষ্য করো এই এডিনোসিন ডাইফসফেট থেকে যখন এডিনোসিন ট্রাইফসফেট তৈরি হবে, তার মানে এটার সাথে একটা ফসফেট যুক্ত হবে, মানে ফসফোরাইলেশন রিঅ্যাকশন হবে, তখন কিন্তু আমার বাইরে থেকে শক্তি দিতে হবে। এই যে লেখছে কি, খাবার থেকে পাওয়া শক্তি। এই যে বাইরে থেকে শক্তিটা দেবো, এটা কি দেবে, এই যে খাবার যে খাইতেছে সেই খাবার থেকেই মূলত শক্তিটা আসতেছে, বুঝতে পারছো? আচ্ছা, আর খাবারের মধ্যে শক্তি আসলো কিভাবে, ওই যে সূর্যের আলো থেকে। আবার এডিনোসিন ট্রাইফসফেট ভাঙ্গা, মানে কি, এখান থেকে একটা ফসফেটকে মনে করো তুমি যদি আলাদা করে দাও, তাহলে বাকি থাকবে কি, এডিনোসিন ডাইফসফেট। তাই একটা ফসফেট আলাদা করার যে বিক্রিয়া, মানে ডিফসফোরাইলেশন তুমি যদি করতে চাও, ওই সময় কিন্তু তোমার বাইরে থেকে শক্তি দিতে হবে না, উল্টা শক্তি তুমি পাবা, মানে শক্তি নির্গমন হবে ওই সময়। মজার বিষয় কি জানো, এডিপি থেকে এটিপি তৈরি করতে তোমার বাইরে থেকে যতটুকু শক্তি দিতে হয়, এটিপি ভেঙে যখন এডিপি তৈরি হয়, তখন কিন্তু সেই সেম অ্যামাউন্টের শক্তি বাইর হয় বা নির্গত হয়। আমরা জানি যে শক্তি কিন্তু সৃষ্টি বা ধ্বংস নাই, শক্তি কি হয়, শুধুমাত্র মানে সংরক্ষিত থাকে শক্তির নিত্যতা সূত্র, আর শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হইতে থাকে। মনে পড়ে এগুলা? অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এই এডিপি থেকে যে এটিপি তৈরি করছে, এই সময় আমাদের শক্তি কেন লাগে? এটা কি কারো মনে হইতেছে যে শক্তি কেন লাগে? বলো। এর উত্তর তুমি আসলে পাবা কেমিস্ট্রিতে। শক্তি, তুমি একটা রাসায়নিক বিক্রিয়া মূলত আসলে কি, ধরো এ এর সাথে বি বিক্রিয়া করতেছে, বি বিক্রিয়া কইরা সি প্লাস ডি তৈরি করবে। একটা রাসায়নিক বিক্রিয়া তুমি যদি হওয়াইতে চাও, তোমার প্রথমে যে দুইটা প্রোডাক্ট বা যে দুইটা পদার্থ বিক্রিয়া করতেছে এদেরকে বলা হয় বিক্রিয়ক, আর যারা তৈরি হইতেছে তাদেরকে বলা হয় উৎপাদ। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে বিক্রিয়কের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, মানে রাসায়নিক বন্ধনগুলো আছে, সেই রাসায়নিক বন্ধনগুলোকে ভাঙা লাগবে, রাসায়নিক বন্ধন ভাঙা লাগবে, আর উৎপাদের মধ্যে নতুন রাসায়নিক বন্ধন তৈরি হবে। এই ভাঙার গড়ার প্রসেসটাকে আসলে একসাথে বলা হয় একটা রাসায়নিক বিক্রিয়া। যাই হোক, অনেক এক্সট্রা জিনিসপাতি বইলা ফেলাইতেছে, আসলে এত কিছু লাগবে না, এগুলো তোমরা পরবর্তীতে এমনি শিখবা, তাহলে আমি আর ডিপে গেলাম না। আপাতত জাস্ট এই ইনফরমেশনটা মনে রাখো, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে এডিপি থেকে এটিপি যে তৈরি করে এখন এক অণুর ক্ষেত্রে, ঠিক আছে,
তখন আমার শক্তি লাগে 7.3 কিলো ক্যালোরি। এই ক্যালোরি বা কিলো ক্যালোরি এটা কিন্তু শক্তিরই একটা একক, তবে শক্তির এসআই একক কিন্তু এই ক্যালোরি না। শক্তির এসআই একক কি বলতো? শক্তির এসআই একক হলো গিয়া জুল। মনে আছে, ফিজিক্সে পড়ছো? আর তাহলে এই ক্যালোরি আর জুলের মধ্যে কিন্তু একটা সম্পর্ক অবশ্যই থাকবে, থাকবে কিনা বলো? অবশ্যই থাকবে। এই 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ক্যালোরি মানে কি জানো? ক্যালোরি মানে হইল, তুমি ধরো 1 গ্রাম পানি নেবা, 1 গ্রাম পানি, এই 1 গ্রাম পানির যে তাপমাত্রা, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তুমি বাড়াবা। তোমার টার্গেট কি? 1 ডিগ্রি পানি নিয়ে তার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবা। এই বাড়ানোর জন্য তোমার যতটুকু শক্তি দরকার সেটাই হইল 1 ক্যালোরি। বুঝতে পারছো? আর 1 জুল মানে কি? এই প্রশ্ন তোমার আর আমি এটার উত্তর ফিজিক্সই দেব। ঠিক আছে বাচ্চা, শর্টকাটে বইলে ফেলাই, অনেকে আসো যারা কাজ শক্তি ক্ষমতা অলরেডি পড়ছো। ডাব্লু সূত্র জানি কি ছিল? ডাব্লু সমান সমান ছিল কি? এফএস, তাই তো? তাহলে 1 জুল কথাটার মানে হইলো, দেখো 1 ক্যালোরি মানে হইলো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে যতটুকু শক্তি লাগে বা যতটুকু তাপ শক্তি লাগে। আর 1 জুলের সংজ্ঞা বা এটা কিভাবে দেওয়া যায়? আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ কইরা যদি আমরা 1 মিটার সরণ ঘটাই তাহলে ওইটাকে বলবো 1 জুল। ঠিক আছে? যাক, আমি অনেক এক্সট্রা জিনিসপাতি বইলে ফেলাইতেছি। এই কিলো ক্যালোরি থেকে তুমি কিন্তু জুলও বের করতে পারো ক্যালকুলেটারে। ধরো আমাদের পরীক্ষায় আসলো যে 1 অণু এডিপিকে 1 অণু এটিপিতে কনভার্ট করতে চাইলে কতটুকু শক্তি লাগবে, কিন্তু অপশনে কিলো ক্যালোরি না দিয়া দেশে কিলো জুল, তখন আমি কিন্তু নিজেরা বের করতে পারি। তুমি জাস্ট, তোমার মনে আছে 7.3, এই 7.3-র সাথে 4.2 গুণ করে দেবা, তাইলে তোমার অ্যান্সার বাইরে হয়ে যাবে যে এত কিলো জুল। বুঝতে পারছো? আচ্ছা, আসো আমরা আবার একটু বইয়ে ফেরত আসি। অলরেডি আসলে আমাদের বেশিরভাগ জিনিসই শেষ, নতুন তেমন কিছু আমরা আর পাবো না, তারপরে একটু বই দেখানো দরকার আমার, কারণ যেহেতু বায়োলজি। তাহলে এই যে জীবনী শক্তি সম্পর্কে মানে বলতে আমরা কোন স্পেশাল শক্তিকে বুঝাই না, আমরা ফিজিক্সে যেটা পড়ছি সেটাই। হ্যাঁ, এই রাসায়নিক বন্ধন, হ্যাঁ, যে সংজ্ঞাটা এখান থেকে দেখবা জীবনী শক্তির, যে জীব দেহ বা জৈব অণুর যে রাসায়নিক বন্ধন আছে সেই রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে যে শক্তিটা পাই সেটাই হলো জীবনী শক্তি। যেমন এই এটিপি, এটিপির যে এই একটা ফসফেট, দেখো তো এই ফসফেটটার সাথে এই এডিপি মাঝখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটা ছিন্ন করার মাধ্যমেই আমরা যে শক্তিটা পাই সেইটাই হইল জীবনী শক্তি। বুঝছো? আচ্ছা, তাহলে আমি এর চিত্রটা কিন্তু মানে খুব ভালোভাবে বুঝাই দিয়েছি এইখানে, আর কারো কোনো রকমের সমস্যা থাকার কথা না। তারপরে নিচে এই লেখাটা নিজেরা পড়ে নেবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এগুলো অলরেডি আমি পড়াই ফেলাইছি, তোমরা জাস্ট একটু ছোট রিডিং দেবে। এই যে প্রতি মোল, আমি একটু আগে একটু ছোট মানে ভুল বলছি, প্রতি আমি 1 অণু করে বলে ফেলাইছি, মানে 1 মোল আর কি। ঠিক আছে? 1 মোল মানে তো বলছো, 1 মোল মানে হইলে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 এতটি। এতটি এডিপিকে, এতটি কি এডিপিকে তুমি কিসে কনভার্ট করবা? এটিপিতে কনভার্ট করবা। তার জন্য তোমার কতখানি শক্তি লাগবে? তোমার 7.3 ক্যালোরি না, কিন্তু 7.3 কিলো ক্যালোরি শক্তি লাগবে। আর তুমি যদি এর সাথে 4.2 গুণ করো তাহলেই এই মানটা আসবে 30.55 কিলো জুল, হয়তো একটু বেশি কম আসতে পারে। ঠিক আছে? আর কিছু নাই। যে ফসফোরাইলেশন মানে কি, ডিফসফোরাইলেশন মানে কি, এই সংজ্ঞাগুলো আমার জরুরি এমসিকিউর জন্য। আবার এই যে দেখছো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু, এর সাথে যুক্ত হয় অ্যাডেনিন। অ্যাডেনিন একটা কি? অ্যাডেনিন একটা নাইট্রোজেন ঘটিত বেস। এই সব কিছু আমি তোমার বইলা ফেলাইছি, মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট, নতুন তেমন কিছু নাই। এখন এইখানে কিছু কথাবার্তা আছে যে পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে কিভাবে। এই যে পরিবেশ থেকে বলতে কি বুঝাইতেছি? ওই যে সূর্যের আলো থেকে, সূর্যের আলো থেকে আসছে খাবারে উদ্ভিদে, উদ্ভিদ থেকে আমরা পাইতেছি। শক্তি সংগ্রহ করে তাকে এই যে দেহের ব্যবহার উপযোগী তো করতে হবে। আর এই ব্যবহার উপযোগী করে মূলত 2টা কোষীয় অঙ্গাণু। কে কে সব থেকে ইম্পর্টেন্ট? কারা সব থেকে ইম্পর্টেন্টই হইলো বলতে পারো এই 2টা, যে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে কি হয়? প্লাস্টিডের মধ্যে হয় সালোক সংশ্লেষণ, আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় শ্বসন। ওই যে বললাম এই চ্যাপ্টারে তুমি এই 2টা জিনিসই শিখবা, প্রথমে সালোক সংশ্লেষণ, তারপরে শ্বসন। উভয়েরই রয়েছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা যাক, এগুলো একটু নিজেরা রিডিং পড়ে নিও, তেমন কিছু নাই। এই যে এটিপি, এটিপি এর যে প্রান্তীয় ফসফেট আছে, প্রান্তীয় ফসফেট মানে ওই যে 3 নাম্বার ফসফেট গ্রুপটা, ওইটার মধ্যে আসলে শক্তিটা জমা থাকে। কিভাবে জমা থাকে? ওই যে আমি তোমারে বললাম
এই যে এডিপি, মনে করো এটা এডিপি, এডিপির সাথে তুমি একটা যখন ফসফেট যুক্ত করতে চাবা, যখন একটা বন্ধন তুমি গঠন করতে চাবা, তখন কিন্তু তোমার শক্তিটা মূলত দেওয়া লাগবে। ওই শক্তিটাই আসছে মানে ফলমূল থেকে বা খাবার থেকে, ঠিক আছে। এই শক্তিটা কি আমাদের দেহে সঞ্চিত অবস্থায় থাকে, যখন আমাদের প্রয়োজন পড়ে তখন আবার আমরা কি করি, তখন আমাদের দেহে যে এটিপিটা আছে সেই এটিপিটাকে আমরা ভাঙি, এটিপি ভাঙে আমরা এডিপি আর ইনঅর্গানিক ফসফেট পাই। এই যে এটিপি ভাঙে আমরা পাইলাম মানে ডিফসফোরাইলেশন করলাম, এই সময় কিন্তু আমাদের মানে শক্তিটা আমরা পাই আর কি, প্রয়োজনীয় শক্তি পাই। তাহলে তুমি সিম্পলি এইভাবে মনে রাখবা, লক্ষ্য করো একটা সোজা টেকনিক, সেটা হলো আমরা কি করি সব সময় টাকা জমাই, আবার যখন আমাদের প্রয়োজন পড়ে তখন কিন্তু সেই টাকাটাকে আমরা ভাঙি। সেভাবেই আমাদের দেহ কন্টিনিউয়াসলি এটিপি কে জমায়। কিভাবে জমায় প্রসেসটা কিন্তু আমি তোমারে বলছি, অ্যাডেনিন, এডিনোসিন, ট্রাইফসফেট, ডাইফসফেট, বলছি না সবকিছু। আচ্ছা, তো এটিপি রে জমাইতে থাকে আমাদের দেহ, আবার যখন আমাদের শক্তি লাগে তখন ওই এটিপিটাকেই আমরা ভাঙি, এটিপি ভাঙে আমরা মানে ডিফসফোরিলেশন করি, এডিপি পাই, ইনঅর্গানিক ফসফেট পাই, সাথে শক্তি নির্গত হয়। বুঝতে পারছো জিনিসটা? সবসময় কি হয়, এটিপি সঞ্চিত হয়, আর যখন প্রয়োজন পড়ে শক্তির সেই সময় ওই এটিপিটা ভাঙ্গে আমরা শক্তি পাই। আচ্ছা, আবার বইয়ে দেখো, এখানে আসলে তেমন নতুন কিছু পাবা না, তারপরও একটু এই পার্টটা এখানে যা যা আছে সবকিছু সুন্দরভাবে রিডিং পারবা। আর এখানে একটা 2 মার্কের প্রশ্ন আছে, সেটা হইলো যে এটিপি কে কেন জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন আর এনার্জি কয়েন বলা হয়? এর উত্তরটা এখানে দেওয়া আছে, আমি অলরেডি তোমারে বলছি। তারপর একবার আমি এখান থেকে দেখাই, আমরা যা খাবারটা খাই খাবার জারিত হয়। আচ্ছা, তোমাদের এখন আমি জারণ বিজারণ বুঝাই নাই। দেখো, শ্বসনের বিক্রিয়াটা আমি তোমার একবার বইলা যাই, নাইলে তুমি অনেকে বুঝতে পারবে না। সালোক সংশ্লেষণের বিক্রিয়া কিন্তু আমি একটু আগে দেখাইছি, আর শ্বসনের বিক্রিয়াটা ওই যে আমরা সালোক সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ পাইছি না, এই সেই গ্লুকোজ C6H12O6। মনে করো এখন এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমাদের কোষের মধ্যে হইতেছে। কোথায় হইতেছে? এটা কিন্তু আমাদের কোষের মধ্যে হইতেছে। আমাদের কেন, অন্যান্য প্রাণীরও কোষের মধ্যে এই বিক্রিয়াটা হয়, ইভেন উদ্ভিদের নিজেরও কিন্তু শ্বসন হয়, ঠিক আছে, কারণ ওরও তো খাবার মানে ওরও তো পুষ্টি লাগবে, শক্তি লাগবে। যাই হোক, ধরো আমি মানুষ, আমার মানুষের একটা কোষ, এই কোষের ভিতরে গ্লুকোজ গেল, গ্লুকোজটা যাওয়ার পরে ওর সাথে অক্সিজেন বিক্রিয়া করবে, মানে এই যে হলো গিয়ে আমাদের উত্তর। এই যে আমরা প্রশ্বাস গ্রহণ করার মাধ্যমে অক্সিজেন নেই, কেন নেই? এই বিক্রিয়াটা ঘটানোর জন্যই আমাদের অক্সিজেন লাগে, বুঝছো? C6H12O6 খাবার, আর এই যে অক্সিজেন। এখন কোনো কিছুর সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করে, এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি দহন বিক্রিয়া, আর এছাড়াও আমরা বলতে পারি জারণ বিক্রিয়া, ঠিক আছে। অক্সিজেনের সাথে যুক্ত হওয়া মানে হইল গিয়া আমার জারণ হইতেছে, বা এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা জারিত হইতেছে। কি হইতেছে? জারিত হইতেছে, জারণ বিক্রিয়া হইতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, কি তৈরি হবে? তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। এই যে আমরা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ি, আমাদের দেহের প্রত্যেকটা কোষে কন্টিনিউয়াসলি কার্বন ডাই অক্সাইড তৈরি হইতেছে এই শ্বসন বিক্রিয়ার ফলে। এই কার্বন ডাই অক্সাইডটাকেই কিন্তু আমরা পরিবেশে মানে ফালাই আর কি, ঠিক আছে, নিঃসরণ করি। আচ্ছা, এছাড়াও কি কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে, আর অবশ্যই মেন কি, আমার উদ্দেশ্য কি ছিল, শক্তি তৈরি হওয়া, সেই শক্তিটা তৈরি হবে। এই যে আমি রিয়াকশনটা এখানে লিখছি, এই রিয়াকশনটাই হইলো শ্বসন বিক্রিয়া, এটা অন্তঃশ্বসন, ঠিক আছে। খাদ্যদ্রব্য বা গ্লুকোজ জাতীয় খাবার, এই গ্লুকোজ জাতীয় খাবারকে জারিত করলাম, অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে কি, জারিত করলাম। জারিত কইরা কি কি তৈরি করলাম? কার্বন ডাই অক্সাইড, পানি, আর শক্তি। শক্তি কোন ফর্মে তৈরি হয়? শক্তিটা এটিপি আকারে তৈরি হয়, ঠিক আছে, এডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপির কাহিনী আমি একটু আগে তোমার বইলা ফেলাইছি। এখন কি তোমার এই ফুল প্রসেসটা বুঝতে কোনো সমস্যা আছে বলো? এই যে সেই জারণ থেকে নির্গত শক্তি, ঠিক আছে, শক্তি দ্বারা কি হয় যে ফসফোরাইলেশন করি। ফসফোরাইলেশন মানে কি, যে এডিপির সাথে আমরা ইনঅর্গানিক ফসফেটটা যুক্ত করি, এটিপি তৈরি করি। আবার সেই ভাঙা দুই টুকরা জোড়া লাগে যে এটিপি তৈরি করলো, যখন আমার শক্তির প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এই এটিপিটাকে আবার ভাঙি। একটু আগে যে আমি তোমারে বললাম, ভাঙ্গা আমাদের প্রয়োজনীয় শক্তি এখান থেকে পাই, খাদ্য থেকে এই যে শক্তি লাগে। এই জন্য এটাকে কি বলে, একটা রিচার্জেবল ব্যাটারি। এই কথাটা তোমাদের আজীবন লাগবে, যে এটিপি এটা কিন্তু একটা রিচার্জেবল ব্যাটারি, ঠিক আছে। যখন প্রয়োজন হয় তখন জমা রাখে, আবার যখন খরচ করা লাগবে, যখন আমাদের শক্তি লাগবে, তখন সেই এটিপি রে ভাঙ্গাই আমরা কিন্তু শক্তি পাই। এই কথাগুলো একটু সুন্দরভাবে তুমি কি বলতে পারবা? আর বইয়ের এই পোর্শনটাতে দেখো, এখানে আসলে তেমন কিছু নাই, জাস্ট
বলা আছে যে আমাদের বিভিন্ন কাজে কেন শক্তি লাগে, যে হাসো, কান্না করো, তোমার যে দেহ দৈহিক বৃদ্ধি করতেছে, তারপর একসময় তুমি বড় হইয়া বংশ বিস্তার করার জন্য প্রজনন করবা, ঠিক আছে, আরো অনেক কিছুই আছে, এগুলো সবকিছুর জন্য আমার কি শক্তি লাগে, বুঝছো? আচ্ছা, আর শুধুমাত্র এই যে ফোটন কণা আছে, ফোটন কণারে শোষণ করতে পারে কে? প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে কে পারে? প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট পারে, কারণ এই ক্লোরোপ্লাস্টের ভিতরে এক ধরনের স্পেশাল জিনিস আছে, ঠিক আছে, এই জন্য পারে। আচ্ছা, তাহলে এইখানে তোমাদের কি আর কোনো সমস্যা আছে? এই যে শ্বসন বিক্রিয়াটা সম্পর্কে আমি তোমাদেরকে বললাম, এই বিক্রিয়াটা হয় কোষের ভিতরে তো হয় বুঝলাম, কিন্তু কোষের স্পেশাল একটা অর্গানেল বা কোষীয় অঙ্গাণু আছে, সেখানে হয়। কোষীয় অঙ্গাণুটাকে মাইটোকন্ড্রিয়া। একটু আগে আমি কিন্তু দেখাইছিলাম যে শুধুমাত্র দুইটা অর্গানেল এই সালোক সংশ্লেষণ আর শ্বসনের জন্য দায়ী। সালোক সংশ্লেষণ করবে কোথায়? ক্লোরোপ্লাস্টে। আর শ্বসন করবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। কারণ যে কোনো বিক্রিয়া হওয়ার জন্য আমার কতগুলা উৎসেচক বা এনজাইমের প্রয়োজন পড়ে, ঠিক আছে, বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, হ্রাসবৃদ্ধি করে আর কি, মানে বিক্রিয়াটাকে প্রভাবিত করে সহজ বাংলায়। এখন এই এনজাইমগুলো না থাকতো যদি, তাহলে এই বিক্রিয়াগুলো এত স্মুথলি হইতে পারতো না। আর এই এনজাইমগুলো শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে কোথায়? এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে। তাহলে যদি মাইটোকন্ড্রিয়া না থাকতো তাহলে কি শ্বসন হইতে পারতো বলো? পারতো না। তাহলে মাইটোকন্ড্রিয়াকে এই জন্য কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল, বা কোষের শক্তি ঘর, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার যে গঠনটা আমরা আশা করি তোমাদের এখনো মনে আছে, দ্বিতীয় অধ্যায় কিন্তু কয়েকদিন আগে আমরা পড়ে আসছি, তাই না? এরকম এরকম পেঁচানো পেঁচানো থাকতো। এখানে কি থাকতো? এই যে ভাঁজগুলাকে আমরা কি বলতাম? ক্রিস্টি, তাই না? আবার এখানে ভাঁজগুলার গায়ে বৃন্তযুক্ত গোলাকার কিছু বস্তু থাকতো, সেগুলোকে আমরা কি বলতাম? আমরা বলতাম অক্সিসোম। এই অক্সিসোমের মধ্যে বিভিন্ন উৎসেচক বা এনজাইম থাকতো, ওই এনজাইমগুলোই মূলত আমাদের এই শ্বসন বিক্রিয়ার জন্য লাগে, বুঝছো? আচ্ছা, এখন কি ফ্লোচার্টটা বুঝতে পারছো? হ্যাঁ, দেখো আমি অলরেডি সালোক সংশ্লেষণ পড়াই ফেলাইছি, তারপরও দেখো বই আমরা এক্সট্রা তেমন কিছু হয়তো বা পাবো না। এই যে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড নেবা, পানি নেবা, তারপরে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার তৈরি করবা, এই প্রসেসটাকে আমরা বলবো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। সেই খাবার এই যে উদ্ভিদের নিজেরও কাজে লাগবে, আর অবশিষ্ট খাদ্য আমরা কি করি? আমাদের জন্য লাগে, ঠিক আছে। ও ফল মূল কাণ্ড পাতা সঞ্চিত করে রাখে, এর জন্য মানবজাতি অন্যান্য জীব সবাই আমরা কি নির্ভরশীল। তারপরে রিয়াকশনটা এখানে দেখাই দিয়েছে, আমি অলরেডি তোমাদেরকে দেখাইছি। আচ্ছা, একটা প্রশ্ন, যে সালোক সংশ্লেষণ মূলত কোথায় হয়? উদ্ভিদে হয় বুঝলাম, সবুজ উদ্ভিদে হবে, তাই তো? সবুজ উদ্ভিদের এটা কি সব জায়গাতেই হবে? এটা স্পেশালি হবে পাতার মেসোফিল টিস্যুতে। পাতার এক ধরনের টিস্যু আছে, সেটাকে নাম হইলো মেসোফিল টিস্যু, ঠিক আছে। যেহেতু টিস্যু, তার মানে মেসোফিল টিস্যু অনেকগুলা কোষ নিয়ে তৈরি, ওই কোষগুলোকে আমরা বলতে পারি মেসোফিল কোষ, ঠিক আছে। আর কোষের গঠন কিন্তু আমরা জানি, কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা অঙ্গাণু উদ্ভিদের ক্ষেত্রে, সেটা হলো প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, দেখো কি আছে বইতে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থানই হইল এই পাতার মেসোফিল টিস্যু। স্থলজ যে সবুজ উদ্ভিদ, আমরা জানি আমার সালোক সংশ্লেষণ হওয়ার জন্য পানি লাগবে আর কার্বন ডাই অক্সাইড লাগবে। কার্বন ডাই অক্সাইড তো বায়ুমণ্ডল থেকেই যে কোনো মানে স্থলজ যে উদ্ভিদগুলো আছে, আচ্ছা, স্থলজ উদ্ভিদ বলতে বোঝায় যে উদ্ভিদগুলা মাটিতে হয়, আর জলজ উদ্ভিদ বলতে বোঝায় যে উদ্ভিদগুলা মাটির মধ্যে, সরি পানির মধ্যে আর কি, ঠিক আছে, জল মানেই তো পানি। এখন যারা স্থলজ উদ্ভিদ তারা কিন্তু বায়ুমণ্ডল থেকেই আমাদের যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা গ্রহণ করে, কিন্তু যারা জলজ উদ্ভিদ তারা বায়ুমণ্ডল থেকেও অল্প স্বল্প নেয়। তবে আমাদের বইতে স্পেশালি বলা আছে একটা কথা, সেটা হলো কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রবীভূত অবস্থায় কিছু পরিমাণে থাকে, সেইখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে যারা জলজ উদ্ভিদ তারা। এখন প্রশ্ন হইল, কাদের সালোক সংশ্লেষণের পরিমাণটা বেশি, তাই না? যারা জলজ উদ্ভিদ তাদের কিন্তু সালোক সংশ্লেষণের পরিমাণটা বেশি। কেন? কারণ বায়ুমণ্ডলে, লক্ষ্য করো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আছে শুধুমাত্র 0.03%, আর পানিতে দ্রবীভূত অবস্থায় কার্বন ডাই অক্সাইড থাকে তার প্রায় 10 গুণ, মানে 0.3%, ওদিকে 0.03%। আর জলজ উদ্ভিদে পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে 0.3%। তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 10 গুণের মতো বেশি, অর্থাৎ জলজ উদ্ভিদে কিন্তু সালোক সংশ্লেষণের পরিমাণটাও বেশি। আর নর্মালি আমরা যে পানি লাগে সালোক সংশ্লেষণের জন্য, স্থলজ উদ্ভিদ পানি কোথায় পায়?
পানি সাধারণত মূলের মাধ্যমে শোষণ করে, মাটির নিচে পানি থাকে, ঠিক আছে, ওই পানিগুলা শোষণ করে মূলের মাধ্যমে। আর যারা জলজ উদ্ভিদ তারা সারা দেহের মাধ্যমে, সমগ্র দেহের মাধ্যমেই পানিটা শোষণ করে। এই কথা, এই পয়েন্ট দুইটা একটু মনে রাখবা, ঠিক আছে। এবার আবার আসো বইতে, দেখো কি আছে, এই যে উদ্ভিদ কি মূলের মাধ্যমে পানি শোষণ করে, আর জলজ উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে এটা আমাদের বইতে দেওয়া নাই। কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিভাবে গ্রহণ করে দেখো, পাতা, একটা পাতার চিত্র আগে আমি তোমারে দেখাই। মনে করো এই একটা পাতা, আমি ভালোভাবে আঁকতে পারি না, তারপর একটু বুঝে নাও। এই পাতার ভিতরে তুমি যদি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখো তাইলে দেখতে পাবা যে অনেক ছোট 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 রন্ধ্র থাকে। রন্ধ্র মানে হইলো ছিদ্র বা ফুটা, ঠিক আছে, অনেক ছোট ছোট কি থাকে, রন্ধ্র থাকে। তুমি যদি এই রন্ধ্রগুলোকে জুম করো, কি করলাম আমরা, রন্ধ্রগুলোকে জুম করব, ঠিক আছে, জুম করলে এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। দেখো, এই যে আমি ছবিটা আঁকলাম, এই ছবিটার ভিতরে আছে, যদি ছোট কইরা ফেলাই জিনিসটা, দেখো এই ছবিটা যে আমি আঁকলাম এর ভিতরে, একদম ভিতরে একটা রন্ধ্রের মতো আছে না, কোন পোর্শনটা, এই যে এই পোর্শনটা, এই যে এইটা, এটা রন্ধ্র বা একটা ছিদ্র বা একটা ফুটা, এই অংশটাকে বলা হয় পত্ররন্ধ্র। কি বলে? পত্র রন্ধ্র। আচ্ছা, রন্ধ্র বানান তো, এই রন্ধ্র বানান কি, নয় ধ কিভাবে লেখে সেটাই তো ভুলে গেলাম। পত্র রন্ধ্র, একটু দেখো তো এই বই থেকে বানানটা, আমি আসলে লিখতে পারতেছি না পত্ররন্ধ্র। আর ইংলিশটা সোজা, ইংলিশ কি, এস্টোমা, ঠিক আছে, এস্টোমা। আর এই পাশে দেখো দুইটা জিনিস আমি আঁকছি, লক্ষ্য করো, এই যে এই দুইটা, এই একটা, এই একটা, এগুলা হলো গিয়ে যে রন্ধ্রটাকে গার্ড গার্ড করতেছে, তাই না? এটা লাল দিয়ে আমি মনে করো ভয়ের ভরাট করে দিই, এটা গার্ড করতেছে পত্ররন্ধ্রকে। তাহলে আমরা এদেরকে বলতে পারি গার্ড সেল, ঠিক আছে। আর এছাড়াও পাশে আরো কিছু কোষ থাকে, ঠিক আছে। এই কোষ হইলে গিয়ে তোমার মনে করো সাহায্যকারী কোষ, বা সাহায্যকারী না বললে আমরা বলবো এরা সঙ্গী, ঠিক আছে, সঙ্গ দিতেছে এই দুইটাকে, তাহলে আমরা এদেরকে বলবো সঙ্গী কোষ। একটা গান আছে বুঝছো, অমর সঙ্গী, তোমাদের কারো সময় হইলে শূন্য, সঙ্গী লিখতে যাই মনে পড়ে গেল, খুব পুরোনো মলের একটা গান। যাক, এখানে বইতে আর তেমন কিছু নাই, পরবর্তী পৃষ্ঠাতে আসলে এই স্ট্রাকচারটা আমাদের বইতেই দেওয়া আছে সম্ভবত, যতদূর মনে পড়ে। পাতার মেসোফিল টিস্যুর যে ক্লোরোপ্লাস্ট, লক্ষ্য করো, অনেকে হয়তো বা ফ্লো চার্টটা বুঝবে না, মেসোফিল টিস্যুতে আছে অনেকগুলা মেসোফিল কোষ, মনে করো এইটা হলো গিয়ে মেসোফিল টিস্যু, অনেকগুলা কোষ আছে এখানে, এই প্রত্যেকটা হলো এক একটা মেসোফিলের কোষ। এই মেসোফিলের কোষ যদি আমরা একটু দেখি, এই কোষের ভিতরে কিন্তু আমার প্লাস্টিড আছে, তাই না? প্লাস্টিড আছে মানে ক্লোরোপ্লাস্ট আছে আর কি। আর ক্লোরোপ্লাস্টের গঠন কি তোমাদের মনে আছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেকগুলো কি থাকতো, হ্যাঁ, গ্রানা থাকতো, তাই না? গ্রানাম চক্র, একসাথে আমরা বলতাম থাইলাকয়েড, এই মনে করো অনেকগুলো গ্রানা, এগুলোর মধ্যে স্টোমাইল অ্যামিলি থাকতো, কানেকশন করতো। আর এখানে যে তরল পদার্থটা থাকে ক্লোরোপ্লাস্টের বা প্লাস্টিডের মধ্যে, সেটাকে আমরা বলতাম স্ট্রোমা। তোমাদের কি মনে আছে এই জিনিসগুলা? আচ্ছা দেখো, তাহলে এখানে আমি যা যা বললাম সব এদিকে দেওয়া আছে, নতুন আর তেমন কিছু নাই। পরবর্তী পৃষ্ঠাতে এই যে ছবিটা দেখো, পাতার স্পেশাল শুধুমাত্র মেসোফিল টিস্যুতে, এই যে মেসোফিল টিস্যু অনেকগুলা, প্রত্যেকটা হলে এক একটা মেসোফিলের কোষ, ঠিক আছে। এই মেসোফিলের কোষটারে আমরা যদি আরেকটু জুম করি, তখন কোষীয়, অন্যান্য কোষীয় অঙ্গাণুর পাশাপাশি আমরা কিন্তু প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টও দেখতে পাবো। সেই ক্লোরোপ্লাস্টে যদি আবার আমরা জুম করি, তখন এই যে গ্রানা, তারপরে গ্রানাম চক্র, থাইলাকয়েড, স্ট্রোমা, এগুলো দেখতে পাবো। একটু আগে আমি যেটা তোমারে দেখাইলাম, আর তেমন কিছু নাই। যে এই কথাটা দেওয়া আছে, জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের থেকেও বেশি, কারণ কি এই আগের লাইনই বলছে। আচ্ছা, তাহলে সালোক সংশ্লেষণের সময় মেইন মানে ইন্টেনশন ছিল কি? ইন্টেনশন ছিল গ্লুকোজ বা শর্করা তৈরি করা। শর্করা তৈরি হওয়ার পাশাপাশি আমাদের কিন্তু আরো এক্সট্রা দুইটা জিনিস তৈরি হয়েছিল। কি কি? অক্সিজেন তৈরি হয়েছিল আর পানি তৈরি হয়েছিল, এগুলো লেগে উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট, ঠিক আছে। অক্সিজেন এবং পানি হলো সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য।
আর সালোক সংশ্লেষণ একটা কেমন বিক্রিয়া, এটা হলো জারণ বিজারণ বিক্রিয়া। এখন এই জিনিসটাও তোমরা কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ে জানতে পারবা, ঠিক আছে? আর আপাতত জাস্ট মুখস্থর মতো রাখো যে এই জারণ বিজারণ বিক্রিয়ায় পানি জারিত হয় আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। এই জিনিসটা আমাদের এমসিকিউর জন্য দরকার। এখন এটার জন্য আমি একটা টেকনিক আমার হঠাৎ করে তোমাদের এই যে এখন পড়াইতেছি না, আমার মাথায় আসলো এটা কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি। দেখো পানি, H2O মানে কি? পানি, ওয়াটার। পানির পাত্রর ইংলিশ কি? ওয়াটার জার। জার মানে কি? কলস বা পাত্র, এই টাইপের তো কিছু একটা, তাই না? তাহলে ওয়াটার জার, জারিত হয়, জারিত হয়, ওয়াটার জারিত হয়। আবার কার্বন ডাই অক্সাইড, ওয়াটার যদি জারিত হয় তাহলে কার্বন ডাই অক্সাইড কি হবে? বিজারিত হবে। আচ্ছা, এইখানেও তো একটু মনে রাখার ছন্দ থাকতে পারে। দেখো কার্বন ডাই অক্সাইড কি একটা গ্যাস না, বা বাতাস? তাহলে বাতাস, এই যে বিজারিত বাতাস, মানে এইভাবে একদম অনেক এমন হয় কি যে তোমরা যখন একটা এমসিকিউ পারো না, তখন এরকম কিছু কিছু টেকনিক যদি তোমরা শিক্ষা যাও তাহলে হঠাৎ করে তোমার মনে পড়তে পারে। এগুলোকে বলা হয় নিমোনিক। এই নিমোনিক তোমরা যখন, যদি কেউ ভবিষ্যতে মেডিকেল বা ভার্সিটির এডমিশন টেস্ট দেয়, ওই সময় খুব কাজে লাগে এই জিনিসগুলো। যাই হোক, তাহলে আশা করি যদি এমসিকিউতে আসে যে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় জারিত হয় নিচের কোনটি, তাহলে হবে পানি। আর কোনটি বিজারিত হয়? কার্বন ডাই অক্সাইড। তোমরা কি পারবা এমসিকিউ যদি আসে পরীক্ষার হলে? আচ্ছা, তাইলে আমাদের আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা এটিপি সম্পর্কে জানছি, জীবনী শক্তি কি, সালোক সংশ্লেষণ কি। আচ্ছা, আসলে আমরা নতুন তেমন কিছু শিখি নাই, বেশিরভাগ আগের জিনিসই ছিল। শুধুমাত্র এটিপি জিনিসটা কি, এটিপির যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমরা নতুন শিখছি। আর এই বইয়ের এই যে ছবিটা আছে না, এই ছবিটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করো। আর আশা করি যা যা বুঝাইলাম তোমাদের কারো কোনো সমস্যা নাই কিছু বুঝতে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।